এই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকারকে অযথা বিপর্যস্ত করার মতো পরিকল্পনা যেন ইন্ডিয়া ব্লকের নেতা নেত্রীরা না নেন। ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প, সেটার বিরুদ্ধে কিন্তু ভারতকে কড়া অবস্থান নিতে হবে। ইউক্রেন তারা কিন্তু কোনোভাবেই রাশিয়ার উপর খুব বেশি দাগ কাটতে পারেনি। 50% ক্ষেত্রে ভারতের সাথে এখন আমেরিকার যে বাণিজ্য, সেই বাণিজ্য প্রায় $91 বিলিয়ন। ব্রাজিলের যে বামপন্থী মধ্যমপন্থী যে সরকার রয়েছে, সেই সরকার আমেরিকার বিরুদ্ধে কিন্তু একটা জোরালো অবস্থান নিয়েছে। ডলারের বিকল্প একটা মুদ্রা যদি তারা তৈরি করতে পারে, তাহলে এক ঘোর সংকট নেমে আসছে আমেরিকার জন্য। ডোনাল্ড ট্রাম্প আরও 25% ট্যাক্স চাপিয়ে তিনি ভেবেছিলেন ভারতকে কোণঠাসা করতে পারবেন, কিন্তু ভারতবর্ষের যে কোনো ক্রাইসিস যখন আসে তখন দেখা যায় বিরোধী শক্তিরা একটা একত্রিত হয়ে যান। শরদ পাওয়ার তিনি বলেছেন যে দেশের এইরকম একটা পরিস্থিতি যখন আমেরিকা এইরকম 50%, কারণ জুলাই মাসে 25% এবং পরবর্তী ক্ষেত্রে অগাস্ট মাসে আরও 25% ট্যাক্স চাপিয়ে, যেটা 27 আগস্ট থেকে কার্যকর হবে, এই 50%, সেই কারণে তিনি বলেছিলেন যে এই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকারকে অযথা বিপর্যস্ত করার মতো পরিকল্পনা যেন ইন্ডিয়া ব্লকের নেতা নেত্রীরা না নেন। তার কারণ দিল্লিতে এখন সংসদের অধিবেশন চলছে, সেই অধিবেশনে ইন্ডিয়া অ্যালায়েন্স খুবই তৎপর। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তারা কোণঠাসা করছেন, কিন্তু এই ইস্যুতে পরিষ্কার করে শরদ পাওয়ার বলেছেন যাতে ঐক্যবদ্ধ থাকে। তার কারণ শশী থারুর এবং রাহুল গান্ধীও একটা কথা বলেছেন, তাদের বক্তব্য হচ্ছে এই যে একটা অর্থনৈতিক ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প, সেটার বিরুদ্ধে কিন্তু ভারতকে কড়া অবস্থান নিতে হবে। এবং কড়া অবস্থান বলতে কড়া অবস্থানই কেন 25% বাড়তি আরও চাপানো হলো। ইতিমধ্যে তার আগে ট্রেড নিয়ে ভারতের সাথে আমেরিকার দ্বিপাক্ষিকভাবে বহু আলাপ আলোচনা চলছিল, এবং যখন তিনি শুল্ক আরোপ করবেন ঘোষণা দিয়েছিলেন, বিভিন্ন দেশ তাদের সাথে কিন্তু আলাপ আলোচনায় ছিল, এবং এই আলাপ আলোচনায় সবচেয়ে লাভবান যেসব দেশগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভিয়েতনাম। বাংলাদেশের উপরে অনেক চাপ প্রয়োগ করেছেন, কিন্তু এই ক্ষেত্রে বলতে হবে যে ডক্টর ইউনূস তিনি অনেকটা মানিয়ে নিতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু এই সমস্ত জায়গায় ভারতকে পেঁচে ফেলার জন্য, যেহেতু ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনেছে এবং সেই অয়েল কিনে রিফাইন করে, ভারতে অনেকগুলো রিফাইনারি আছে, রিফাইন করে গোটা বিশ্বে বিভিন্ন দেশগুলোতে তারা বিক্রি করেছে এবং ডলার আমদানি করেছে। সেই ডলারই নাকি আবার পেমেন্ট হয়েছে যখন রাশিয়াকে, সেই ডলার দিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়া তার রসদ ভালো মতোভাবে তৈরি করেছে, যে কারণে ন্যাটোর দ্বারা পুরোপুরিভাবে স্পন্সার্ড ইউক্রেন তারা কিন্তু কোনোভাবেই রাশিয়ার উপর খুব বেশি দাগ কাটতে পারেনি। যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক, কিন্তু রাশিয়া এই ক্ষয়ক্ষতি সামলেও সে ক্রমাগত হুঙ্কার দিয়ে গেছে। এবং এই পরিস্থিতির মধ্যে থেকে আমেরিকা চেয়েছে ভারত যাতে রাশিয়ান এই ব্লক থেকে বেরিয়ে আসে, কিন্তু ভারত সেটা করেনি। তার কারণ অতীতে দেখা গেছে যে ক্রমান্বয়ে পাকিস্তানকে যেভাবে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও আমেরিকা পাকিস্তানকে সহায়তা দিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকাকে পাকিস্তান কনভিন্স করতে পেরেছিল তারা সন্ত্রাসবাদীদের টাইট দিতে পারবে, যে কারণে প্রচুর অর্থ সাহায্য পেয়েছেন, সামরিক সাহায্য পেয়েছে। কিন্তু তারপরেও যখন টুইন টাওয়ারের মতো ঘটনা ঘটলো, তারপরে কিন্তু পাকিস্তানের প্রতি আমেরিকার যে এই যে প্রচ্ছন্ন কখনো কখনো প্রত্যক্ষ এই মদত, সেটা কিন্তু বন্ধ হয়নি।
এবং এই সমস্ত কিছু কৌশলই হচ্ছে ভারতকে চাপে রাখে। তার কারণ ভারতের সাথে রাশিয়ার যে সম্পর্ক, এটা ট্রেড শুধু নয়, সামরিক অন্যান্য সমস্ত খাতই রয়েছে। এমতো অবস্থাতে 50% ট্যাক্স, ভাবুন একবার। এই মুহূর্তে ভারতের অর্থনীতিতে যে গ্রোথটা হচ্ছে, ভারতের ব্যবসা বাণিজ্যের উপর একটা আঘাত তো আসছেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি না 27 আগস্টের আগে ভারত এবং আমেরিকার মধ্যে যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনসের ক্ষেত্রে ভারত একটা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে এবং বারবার কনভিন্স করার যদি চেষ্টা করতে পারে, তাহলে এটা নিঃসন্দেহে খুব একটা উপযোগী হবে। যদিও অস্থির চিত্ত এবং পাগলাটে স্বভাবের জন্য ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই কুখ্যাত, তাই কখন তিনি কি স্টান্স নেন সেটাকে যেমন পূর্বাভাস পাওয়া খুব মুশকিল, কিন্তু আবার তাকে আবার যেটাকে হচ্ছে লাইনে নিয়ে আসতেও খুব যে কাঠখড় পোড়াতে হবে তা নয়, তবে এই ক্ষেত্রে একটু কাঠখড় পোড়াবার সম্ভাবনাটা বেশি থাকবে। 25%, আগে 25% মানে 50%-এর ক্ষেত্রে ভারতের সাথে এখন আমেরিকার যে বাণিজ্য, সেই বাণিজ্য প্রায় $91 বিলিয়ন। এতে যে ক্ষয়ক্ষতি হবে প্রায় সেটা এস্টিমেট করা হচ্ছে, অনেকেই বলছেন 34 থেকে 36%, অর্থাৎ $61 মিলিয়ন সেটা নেমে আসবে, যেটা ভারতের জিডিপির ক্ষেত্রে প্রায় 1% থেকে আরেকটু বেশিও হতে পারে, সেটার একটা প্রভাব থাকবে। এদের মধ্যে ভারতে যে এই জিডিপির গ্রোথের যে পূর্বাভাস 6 ছিল, তাতে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো রকম নেগোসিয়েশনসে ভারত না পৌঁছতে পারে, তাহলে সেই ক্ষেত্রে গিয়ে সেটা কিন্তু 4.5-5-এর মধ্যে গিয়ে দাঁড়াতে পারে এই জিডিপি গ্রোথ। যে যে সেক্টরগুলোর মধ্যে এফেক্ট করছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ কতগুলো সেক্টর অবশ্যই রয়েছে। ভারত থেকে প্রচুর পরিমাণে জেমস জুয়েলারি, টেক্সটাইল অর্থাৎ গার্মেন্টস, এবং এই দুটোরই পরিমাণ প্রায় 10 অর্থাৎ $20 বিলিয়ন। সেটার উপর একটা প্রভাব বড় রকম হচ্ছে। কেন? দাম এতটাই বৃদ্ধি পাবে যা আমেরিকার আভ্যন্তরীণ বাজারে ভিয়েতনাম এবং বাংলাদেশের সাথে, বিশেষ করে আমি টেক্সটাইলের কথা বলছি, সেখানে কিন্তু এটে ওঠা মুশকিল হবে। এছাড়াও যে যে সেক্টরগুলো রয়েছে তার মধ্যে স্মল মিডিয়াম সেক্টর, এবং স্মল মিডিয়াম সেক্টরের মধ্যে ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস এবং লেদার, এই তিনটে ইন্ডাস্ট্রি খুব গুরুত্বপূর্ণ এফেক্ট হতে পারে। তার কারণ প্রচুর পরিমাণে সেগুলো আমেরিকা পারচেস করে বা আমাদের দেশ থেকে সেটা এক্সপোর্ট হয়, আমেরিকা ভারত থেকে ইম্পোর্ট করে। এবং এই সেক্টরের মধ্যে স্মল মিডিয়াম সেক্টর ভারতবর্ষের সবচেয়ে বেশি, যেহেতু ওখানে কর্মসংস্থান তৈরি হয়, তার উপর কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে। এবং যদি এটা চলতে থাকে সেখানে অনেক ছাঁটাই, তারপর লকআউট, এরকম সম্ভাবনাও কিন্তু জোরালো থাকবে। আরও একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা পিসিকালচারে, অর্থাৎ মৎস্য চাষের মধ্যে চিংড়ি। প্রচুর পরিমাণে চিংড়ির বায়ার হচ্ছে আমেরিকা ভারত থেকে, এবং রপ্তানি করে বহু কোটি কোটি ডলার ভারত উপার্জন করে। এই সমস্তর উপর একটা বড় রকম প্রভাব পড়বে। এবং ভারতের যেটা হচ্ছে বিকাশের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এভিয়েশন, এবং বোয়িং কোম্পানির সাথে ভারতের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী ভারত বোয়িং থেকে অনেক বিমান কিনেছে, কিন্তু ইতিমধ্যে সেইর উপর একটা প্রভাব তৈরি হতে পারে। প্রভাব পড়তে পারে ডিফেন্স সেক্টরে। ডিফেন্স সেক্টরে আমেরিকান যে সমস্ত ফাইটার জেটগুলোর সাথে চুক্তি রয়েছে, একটা চুক্তি ইতিমধ্যে কিন্তু ভারত স্থগিত করে দিয়েছে। অর্থাৎ এই সমস্তগুলোর মধ্যে একটা বোঝা যায় টেনশন এখন খুব জোরদার। আমেরিকাও স্বস্তিতে নেই একটাই কারণে, তার কারণ ভারত তার নিজের অবস্থানকে দৃঢ় করার জন্য ভারত চেষ্টা করবে হচ্ছে রাশিয়ার সাথে তার যে দীর্ঘকালীন বন্ধুত্ব রয়েছে, এবং যেরকমভাবে আর কি যত কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু ভারত রাশিয়ার থেকে তেল ক্রয় করেছে এবং সেটা রিফাইন করে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করে প্রভূত অর্থ উপার্জন করেছে, বিশেষ করে করোনাকালে। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর সেই ইকুয়েশনটাকে যাতে ভেঙে যায় তার জন্য বারবার চেষ্টা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো, এবং সেই ক্ষেত্রে আমেরিকা তাদের ক্যাপ্টেন হয়ে দাঁড়িয়ে সর্বশেষ চেষ্টাগুলো করে গেছে। এমতো অবস্থা থেকে ভারত রাশিয়ার সাথে যে সম্পর্ক কোনো রকমভাবে খারাপ করবে তার বিন্দুমাত্র অবকাশ নেই। এবং রইল হচ্ছে প্রতিবেশী চীন। তার কারণ হচ্ছে চীনের উপরও 50% শুল্ক চাপিয়ে দিয়েছেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অনেক ক্ষেত্রে চীনের সাথে
আমেরিকার যেরকম বাণিজ্য সম্পর্ক রয়েছে এবং তার সাথে রয়েছে হচ্ছে একাডেমিক স্পিয়ারে, বিশেষ করে হচ্ছে গবেষণা ক্ষেত্রে একটা দুই দেশের বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে একটা বোঝাপড়া রয়েছে। সেক্ষেত্রে চীনের সাথে আমেরিকা একটা কোথাও বোঝাপড়ায় আসতে চাইবে এবং ভারতকে ক্রমাগত চাপ দিয়ে সে ফোল্ডে নিয়ে আসার চেষ্টা করবে। এর মতো অবস্থাতে আলাস্কাতে 15ই আগস্ট বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের অতীত সখ্যতা সকলেই সর্বজন বিদিত। তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় এলে 1 সপ্তাহের মধ্যে ভ্লাদিমির পুতিনকে রাজি করে যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু কোথায় কি, যুদ্ধ তো থামানো দূর কি বাত, আরও বেশি যুদ্ধের কিন্তু পরিধি বেড়েছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। এবং 2021 সালের পর 2022 সালে যখন যুদ্ধ শুরু হয় তারপর থেকেই সম্পর্ক রাশিয়ার সাথে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক অত্যন্ত তিক্ত অবস্থায় রয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দীর্ঘদিন পর আলাস্কাতে একটি বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই পুতিনেরকে একদম তিনি চরমভাবে রিকোয়েস্ট করবেন যাতে এই যুদ্ধ যাতে থামে। তার কারণ হচ্ছে ব্যয়ভার বেড়ে যাচ্ছে। শুল্ক যুদ্ধে এই আবহে আমেরিকার যে একটা বড় রকমের ক্ষয়ক্ষতির দিকে তারা এগোতে পারে সেই পূর্বাভাস আমেরিকার যে সমস্ত প্রথম সারির দৈনিক, সে ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে অন্যান্য আরও অনেকেই কিন্তু তারা কিন্তু সেই পূর্বাভাস দিয়েছে। এবং ভারত যে ক্রমশ রাশিয়া এবং চীনের সাথে তার যে অক্ষ যেটা তৈরি করছে এবং যে অক্ষটাকে RIC বলা হচ্ছে, সেই RIC যেমন একদিকে তৈরি হচ্ছে এবং তার সাথে ব্রিক্সের মধ্যে একটা সম্পর্ক খুব ক্রমশ কিন্তু গাঢ় হচ্ছে। ব্রিক্সের দেশগুলোর মধ্যে ভারত এবং ব্রাজিল, এই দুটো দেশ এই শুল্ক চাপানোর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে গিয়ে পড়ছে। ব্রাজিলের যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতিতে ব্রাজিলও চেষ্টা করছে যে তারা অন্যান্য ল্যাটিন আমেরিকা এবং অন্যান্য দেশগুলোর সাথে তাদের আর্থিক সম্পর্ককে মজবুত করে এই জায়গা থেকে বেরিয়ে আসতে। তার কারণ ব্রাজিলের যে বামপন্থী মধ্যমপন্থী যে সরকার রয়েছে সেই সরকার আমেরিকার বিরুদ্ধে কিন্তু একটা জোরালো অবস্থান নিয়েছে। জোরালো অবস্থানের প্রশ্নে ভারত কতটা সাকসেসফুল হবে নরেন্দ্র মোদী, ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক দলগুলো যেমন নরেন্দ্র মোদীকে এই ক্ষেত্রে পাশে দাঁড়িয়েছেন, কিন্তু স্বয়ং নরেন্দ্র মোদী তিনি এতবার করে ডোনাল্ড ট্রাম্পের সাথে বন্ধুত্ব এবং হচ্ছে আমেরিকায় গিয়ে যাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে পারে তার জন্যে প্রচার পর্যন্ত করেছেন। এবং যেভাবে হচ্ছে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক এবং ইসরায়েলের সাথে যে সম্পর্ক, সেটা অন্যান্য অনেক পুরনো দেশ কিন্তু ভারতের এই অবস্থানে রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছিল। অর্থাৎ যে কূটনীতির ক্ষেত্রে যে ব্যালেন্স করার মতো যে ক্ষমতা, সেই ক্ষমতা ভারত কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হ্রাস পেয়েছিল। তথাপি নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টির সরকার তারা বারবার করে বলেন যে ভারত ক্রমশ আত্মনির্ভরতার পথে এগিয়ে এই ক্রাইসিস থেকে বেরিয়ে এসে যাতে ভারত তার নিরপেক্ষ অবস্থানকে রাখতে পারে সেই জায়গাটাতে ক্রমশ দৃঢ় করবে। কিন্তু এটা তো একদিনের কাজ না, একটা দীর্ঘকালীন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। 140 কোটির এই দেশের একটা বৃহৎ সংখ্যক মানুষ কিন্তু কাজ করেন ক্ষুদ্র মাঝারি শিল্পে। সেখানে যদি এই ট্যারিফ ওয়ারের কারণে একটা বড় রকমের যে ধাক্কা আসতে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আবারও বলে দিচ্ছি, লেদার, কেমিক্যাল, যন্ত্রাংশ, এই তিনটে সেক্টরে মধ্যম এবং ক্ষুদ্র যে শিল্পগুলো, সেই শিল্পগুলো যে থেকে প্রোডাক্ট কিন্তু আমেরিকা পারচেস করে, তার উপর একটা আঘাত এলে সেইখানে কর্মরত যারা শ্রমিক রয়েছেন তাদের উপর একটা বড় রকমের কিন্তু আঘাত আসতে পারে। এই সমস্ত বিষয়গুলো কি ভারত নজরে রাখছে? অবশ্যই রাখছে। এবং একটা জোরালো অবস্থান ভারতকে তৈরি করতে হবে। তার কারণ ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখেছি এই অপারেশন সিঁদুরের সময় আমেরিকা বারবার করে এই কথাটা বলেছে, মোট 22 বার তারা উচ্চারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প যে ভারত এবং পাকিস্তান দুটো নিউক্লিয়ার শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ তার কারণেই থেমেছে। কিন্তু নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এই ব্যাপারে কিন্তু কখনো দৃঢ়ভাবে বলেননি যে না, পাকিস্তানের DGMO থেকে প্রস্তাব আসার পর আমরা এই যুদ্ধ থামিয়েছিলাম, যদি অপারেশন সিঁদুর এখনও পর্যন্ত বাতিল করিনি। জোরালোভাবে তারা এটা বলেনি। তার কারণ ডোনাল্ড ট্রাম্পকে কোথাও একটা জায়গায় এটা একটা লিভারেজ দিয়েছে। তথাপি ভারত আবার অন্য অবস্থানও নিয়েছে। রাশিয়ার সাথে তাদের যে বন্ধুত্বের
ক্ষেত্রে তারা কোনো রকম কম্প্রোমাইজ করেনি, যে কারণে জাস্ট ভারতকে একটা উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প একটা মারাত্মক খেলা খেলে দিয়েছেন, এই 50% শুল্ক চাপিয়ে দিয়ে, যেটা ভারত মার্কিন সম্পর্কের উপর একটা ইতিমধ্যেই প্রভাব পড়েছে। এবং প্রভাব পড়েছে রীতিমতো হচ্ছে বাণিজ্য সেক্টরে। আগামী দিনে এই জায়গাগুলোতে ঠিক কতটা প্রভাব পড়বে, যদিও আমার দৃঢ় বিশ্বাস আগামী যে সময়টা রয়েছে সেখানে নরেন্দ্র মোদী এবং ভারতের যে বাণিজ্য মন্ত্রী যারা রয়েছেন বা বিদেশ মন্ত্রী, প্রত্যেকটা তরফ থেকে যেরকমভাবে আর কি নেগোসিয়েশনস করা জন্য তারা তৎপর হয়েছেন, তাতে হয়তো একটা কোথাও চিড়ে ভিজতে পারে। বা 15ই আগস্টে রাশিয়া যদি তারা কড়াভাবে বলে এবং কোথাও একটা জায়গা থেকে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারে রাশিয়া, এবং ইউক্রেনকে যদি মানিয়ে নিতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প যদি চান তাহলে হচ্ছে ন্যাটো গোষ্ঠীভুক্ত যে দেশগুলো রয়েছে বা ইউরোপিয়ান ইউনিয়ন, তারা একটা সমঝোতায় আসবে। সমঝোতায় আসতে হবে রাশিয়াকেও, তার কারণ ইউক্রেনকে যদি ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ করা হবে না, জোরালো বক্তব্য যদি দেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে এই ক্ষেত্রে হয়তো যুদ্ধটা থেমেও যেতে পারে। আর যুদ্ধ থেমে গেলে কিন্তু বাণিজ্য চুক্তিগুলো আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। শুল্ক যুদ্ধের এই পরিস্থিতি থেকে অনেকটাই কিন্তু আমেরিকা, ভারত বা চীন তারা বেরিয়ে আসতে পারবে। অর্থনৈতিক মন্দা বা সংকট যেটা সামনে একটা কালো ছায়া ইতিমধ্যেই তৈরি করে দিয়েছে, সেটা থেকেও একটা বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা থাকবে। সব কিছু নির্ভর করছে হচ্ছে দুরন্ত কূটনীতির উপর। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শক্তিশালী ভারত বা শক্তিশালী চীন, শক্তিশালী রাশিয়া এবং আমেরিকা, আমি আগেও বলেছি বিশেষ করে বাংলাদেশ পর্বে এবং হচ্ছে অপারেশন সিঁদুরের সময়, আগামী দিনে বিশ্বের রাজনীতি, অর্থনীতি এই 4টি দেশের উপর গভীরভাবে নির্ভরশীল হবে। এবং ভারতের সাথে ইতিমধ্যে বিভিন্ন দেশ কিন্তু আলাদাভাবে বাণিজ্য চুক্তি করছে, যার সাম্প্রতিক উদাহরণ ইংল্যান্ড। আরও এরকম আসিয়ান দেশভুক্ত দেশগুলো রয়েছে যারা ভারত সম্পর্কে ক্রমশ উৎসাহী হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আগামী দিনে শুল্ক যুদ্ধ পরিপ্রেক্ষিতে আরও একটা নতুন বাণিজ্য চুক্তিগুলো আরও বেশি প্রাণবন্ত এবং দীর্ঘায়িত হবে, এরকম আশা করাই যায়। অর্থাৎ থেমে নেই ভারত, থেমে থাকার কোনো প্রশ্নও নেই। এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজনৈতিক ক্ষেত্রেও ডিসিশন এবং বিরোধী শক্তিগুলো যে জায়গায় আজকে ভারতে রয়েছে, দুটো অন্তত অকেশনে, আমি বলবো রাজা 3টে অকেশনে, বাংলাদেশ এবং পাকিস্তানে অপারেশন সিঁদুর এবং আমেরিকার এই যে শুল্ক যুদ্ধ, যা ইকোনমিক ব্ল্যাকমেইলিং এক ধরনের, যেটা স্পষ্টভাবে রাহুল গান্ধী এবং শশী থারুর বলেছেন, সেই অবস্থানে দাঁড়িয়ে কিন্তু বিরোধী শক্তি কিন্তু বারবার করে নরেন্দ্র মোদীকে একদিকে যেমন হচ্ছে তাকে শক্তি জুগিয়েছেন তাদের সমর্থন দিয়ে, অন্যদিক থেকে তারা সমালোচনা করেছেন যেহেতু মাত্র 4 দিনের মধ্যে যুদ্ধকে থামিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশ তারা কিছুটা সুযোগ সুবিধা নিতে পেরেছে এবং টেক্সটাইল ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ভারতকে অনেকটাই কিন্তু চাপে ফেলে দিতে পারবে। আমেরিকাতে যে ধরনের বাংলাদেশি পণ্য, বিশেষ করে হচ্ছে পোশাক গার্মেন্টসের ক্ষেত্রে একটা ভালো জায়গায় কিন্তু তারা আগামী দিনে একটা ব্যবসা বাণিজ্য পেতে পারে, সে তারা পাক। এবং আগামী যে চ্যালেঞ্জটা ভারতের সামনে রয়েছে, ভারতের উৎপাদিকা যে শক্তি রয়েছে, ভারতের যারা উৎপাদক রয়েছেন, ভারতের যারা শ্রমিক রয়েছেন, ভারতের যারা কৃষক রয়েছেন, ভারতের যারা পশুপালক রয়েছেন, তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা সময় উপস্থিত হয়েছে। এবং যে সময় দাঁড়িয়ে যেহেতু ভারত দীর্ঘ স্বাধীনতা লড়ার পর একটা দেশ স্বাধীন হয়েছে, তার স্বাধীন বিদেশ নীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য এই ক্ষেত্রে নরেন্দ্র মোদীকে যেমন তৎপরতা চালাতে হবে এবং বিরোধী শক্তিকে সাথেও তাদের আস্থা অর্জন করারও কিন্তু একটা বড় প্রয়োজনীয়তা থাকবে নরেন্দ্র মোদী। তিনি কি পারবেন এর থেকে বেরোতে? তার কারণ মাল্টিপল জায়গা থেকে, অর্থাৎ বহুমাত্রিকভাবে একদিকে যেমন কূটনৈতিক নতুন সম্ভাবনার ক্ষেত্র উন্মোচিত করতে হচ্ছে, অন্যদিকে বিরোধী শক্তির সাথে অন্তত ভারতবর্ষের গণতন্ত্রের প্রশ্নে এবং ঐক্যমতের প্রশ্নে তাদেরকে কিন্তু অনেক বেশি সহনশীল হতে হবে, নচেত ভারত কিন্তু এক গভীর গাড্ডায় পড়বে, যে থেকে বেরোনো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে আস্থার বিষয় এটাই যে চীনের সাথে যে সম্পর্কের অবনতি ঘটেছিল, অরুণাচল প্রদেশে চীন যেভাবে একটার পর একটা জায়গার নামকরণ পর্যন্ত বদলে দিচ্ছিল, সেই পরিস্থিতি কিন্তু অনেকটা ইজি হবে। ইতিমধ্যে বেজিং তারা জানিয়ে দিয়েছে যে আগামী সময় হাতি এবং ড্রাগনের
নৃত্য একসাথে গোটা বিশ্ব দেখবে। সত্যিই এটা যদি হয়ে যায় বা আগামী সময় আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ, যে পদক্ষেপ অনেকেই বলছেন, আমেরিকার ভেতরে অনেক বিশ্লেষকরাই বলছেন এটা অত্যন্ত একটি ভুল এবং অত্যন্ত একটি নেতিবাচক পদক্ষেপ, যে পদক্ষেপ ভারত, চায়না এবং রাশিয়াকে এমন একটা জায়গায় নিয়ে আসবে, এমন একটা ত্রিভুজ তৈরি হবে যা গোটা বিশ্বে রীতিমতো কিন্তু একটা পরিস্থিতি তৈরি করবে এবং আমেরিকার আতঙ্ক দিন দিন তাতে বাড়তে থাকবে। বিকল্প মুদ্রা হিসাবে তারা সবসময় আতঙ্কে ভুগছে যে ডলারাইজেশন, অর্থাৎ ডলারের বিকল্প কোনো মুদ্রা দিয়ে যেটা গোটা বিশ্বে একটা নতুন আর্থিক ব্যবস্থা চালু করে, যেটা দীর্ঘদিন ধরে চীন চাইছে, দীর্ঘদিন ধরে রাশিয়াও চাইছে। কিন্তু ভারত এই ক্ষেত্রে আমেরিকার পাশে থেকে কিন্তু রাশিয়া এবং চীনকে কনভিন্স করেছে যে ডলার এখনও পর্যন্ত একটি শক্তিশালী মাধ্যম। কিন্তু যদি ভারত এবার সত্যিকার একটা জোরালো অবস্থান নেয় এবং ডলারের বিকল্প একটা মুদ্রা যদি তারা তৈরি করতে পারে, তাহলে এক ঘোর সংকট নেমে আসছে আমেরিকার জন্য, এটাই বলা যায়। বিস্তারিতভাবে আগামী দিনে আরও আপনাদের কাছে এই বিষয়ে ভিডিও দিতে থাকবো, বরাবর যেরকম দিতে থাকি। এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবিয়ে দেবেন এবং মতামত জানাবেন টাইম লাইনে। ধন্যবাদ, নমস্কার।